বন্ধুরা, এরদোগান যে একজন ক্যারিশম্যাটিক লিডার এটা কিন্তু আবারও তিনি প্রমাণ করলেন এবং তার ভিতরে যে কিছু রয়েছে এটা অনেকেই ইতিমধ্যে বুঝতে পেরেছে। যারা বুঝতে দেরি করেছিল তারাও এখন বুঝতে পেরেছে। দীর্ঘ 4 দশক অর্থাৎ 40 বছরেরও বেশি সশস্ত্র লড়াইয়ের অবশেষে নিরস্ত্রীকরণের পথে হাঁটল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। এর মাধ্যমে তুরস্কের সাথে রক্তাক্ত সংঘাতে যে দীর্ঘ অধ্যায়ের অবসানেরও ইঙ্গিত মিলল। ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি অঞ্চলে প্রতীকী এক অনুষ্ঠানে নিজেদের অস্ত্র ধ্বংস করা শুরু করেছে সংগঠনটির যোদ্ধারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। পিকেকে সশস্ত্র আন্দোলন শুরু করার পর 1984 থেকে 2024 সাল পর্যন্ত সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত 40,000 মানুষ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে বহু কুর্দি নাগরিক প্রাণ বাঁচাতে দেশের অন্য অঞ্চলে পালিয়ে যেতেও বাধ্য হয়েছেন। পিকেকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেন, আমাদের দেশের পায়ে পড়ানো রক্তাক্ত শিকল ছিঁড়ে ফেলার সময় এসেছে। এই পদক্ষেপ গোটা অঞ্চলের জন্য মঙ্গলজনক হবে। পিকেকে চলতি বছরের মে মাসে সশস্ত্র সংগ্রাম পরিত্যাগের ঘোষণা দেয়। এর ধারাবাহিকতায় সংগঠনের 20 থেকে 30 জন যোদ্ধা নিজ উদ্যোগে অস্ত্র ধ্বংস করেছেন। এই প্রক্রিয়া পুরো গ্রীষ্ম জুড়ে ধাপে ধাপে চলবে, তবে অস্ত্রগুলো কোনো রাষ্ট্র বা সংস্থার কাছে হস্তান্তর করা হচ্ছে না। পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান এই পদক্ষেপকে সশস্ত্র সংঘাতের যুগ থেকে গণতান্ত্রিক রাজনৈতিক যুগে স্বেচ্ছায় উত্তরণের প্রতীক বলে আখ্যায়িত করেছেন। জুন মাসে ধারণ করা এক ভিডিওতে তিনি বলেন, এই রূপান্তর একটি ঐতিহাসিক অগ্রগতি। 1999 সাল থেকে তুরস্কের ইমরালি দ্বীপের একটি কারাগারে একা বন্দী আছেন ওজালান। তবু তিনি সংগঠনের মূল আদর্শিক ও কৌশলগত নেতা হিসেবে গণ্য। ইরাকের সুলেমানিয়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও কুর্দি আঞ্চলিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও পদক্ষেপটি প্রতীকী তবে তাৎপর্যপূর্ণ, তবে এটি প্রক্রিয়ার শুরু মাত্র, এখনও বহু পথ বাকি। সাংবাদিক মাহমুদ আব্দুল ওয়াহেদ বলেন, পিকেকে তাদের নেতার মুক্তি চাই, তারা চায় তিনি যেন ইরাকের কুর্দি অঞ্চলে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব দেন। তুরস্কের সীমান্ত লাগোয়া ইরাকের আমেদি জেলার পাহাড়ি এলাকাগুলোতে এখনও পিকেকের নিয়ন্ত্রণে শত শত গ্রাম রয়েছে। সেখানকার অনেক এলাকায় এখনও কৃষিজমি ও ঘরবাড়ি ধ্বংস অবশেষে পরিণত। স্থানীয় কৃষক শিরওয়ান শিকলি বলেন, তুর্কি গোলাবর্ষণে আমার খামার পুড়ে ছাই হয়েছে। আমার ভাই তার $3 লাখ পশুর খামারও হারিয়েছেন। একসময় যে গ্রামে 100টি পরিবার ছিল এখন মাত্র 35টি রয়েছে। তো এখন সবকিছু মিলিয়ে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তুরস্কের কুর্দিপন্থী ডিইএম পার্টি, মিডিয়া এবং আন্তর্জাতিক মহল। তুরস্ক, ইরাক ও কুর্দি আঞ্চলিক সরকারের যৌথ সমন্বয়ে এই প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো বাস্তবায়িত হবে। তুরস্কের অভ্যন্তরে রাজনৈতিকভাবেও এই মুহূর্তের গুরুত্ব অপরিসীম। এমনকি অতীতে শান্তি উদ্যোগকে দেশদ্রোহিতে আখ্যা দিয়ে জাতীয়তাবাদী আন্দোলন পার্টিও এমএইচপি এখন এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। প্রধান বিরোধী দল সিএইচপিও বলছে তারা এবার শান্তির পক্ষে। তবে পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রেখেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও পর্যন্ত। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে পিকেকের নিরস্ত্রীকরণের একটি সম্ভাবনা মাধ্যমে সূচনা হলেও স্থায়ী শান্তি নিশ্চিত করতে আরও গভীর রাজনৈতিক সংলাপ এবং আস্থার পরিবেশ তৈরি করা জরুরি। মূল বিষয় হচ্ছে এটাকে মূলত ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পিকেকের এই যে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া, এটার মাধ্যমে এরদোগানের বিজয় নিশ্চিত হচ্ছে এবং এরদোগানে নিশ্চিত করেছে যে আমাদের পায়ে যে পশ্চিমার একটা পরাধীনতার শিকল পরিয়ে রেখেছিল, সেখান থেকে আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আবার উত্তরণ করতে চাই এবং আমাদের হারানো সম্মান, হারানো ঐতিহ্য আমরা ফিরিয়ে পেতে চাই এবং সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। যার কারণে এই ক্যারিশম্যাটিক লিডার তিনি সর্বপ্রথম পিকেকের সাথে যে চলা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা তিনি মেটালেন এবং এই মুহূর্তে তাদের কাছ থেকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতেও তিনি কিন্তু সক্ষম হলেন। আর এটাকে সবথেকে চরম একটা সফলতা হিসেবে ধরা হচ্ছে। তো প্রিয় ভাইয়া, সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।